So, hello and welcome my dear student in my channel, a journey with physics where quality matters. So, আজকে তোমরা থাম্বনেল দেখে নিয়েছো, আজকের যে ক্লাসটা হবে সেটা কিন্তু আমাদের নিট ওরিয়েন্টেড বা জেই ওরিয়েন্টেড বা WBJEE JEE মেইন ওরিয়েন্টেড হবে ক্লাসটা। এবং ক্লাসটা হবে সেটা হচ্ছে আমাদের কিন্তু ইলেকট্রোস্ট্যাটিকের উপরে নির্ভর করে। তোমাদের থেকে প্রচুর রিকোয়েস্ট এসছে, স্যার WBJEE জন্য ফুল প্রিপারেশন করে দেবেন। সো আই এম হেয়ার ফর দ্যাট ইউর রিকোয়েস্ট। নাও আজকের আমাদের থেকে যে সেশন শুরু হলো সেটা হচ্ছে টার্গেট নিট বা জেই ক্র্যাকিং এর জন্য। আজকের আমরা ইলেকট্রোস্ট্যাটিক থেকে শুরু করব, আস্তে আস্তে সমস্ত টপিক বা চ্যাপ্টার কমপ্লিট করার চেষ্টা করব। এবং তোমাদের যদি কোনো টপিকের ওপরে বা তোমাদের যদি কোনো থিওরির ওপরে কনফিউশন থাকে, তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, যেখানে আমি কিন্তু তার উপরে নিয়ে ভিডিও একটা কিন্তু বানাতে পারি। সো মোদ্দা কথা, যত বেশি কোশ্চেন প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের হচ্ছে কনসেপ্ট বা তোমাদের হচ্ছে কনসেপ্ট তত বেশি করে ডেভেলপ করবে। সো সেই কথাটাই মাথায় রেখে কিন্তু আমাদের আজকে সেশন হবে। আজকে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ প্রশ্ন প্র্যাকটিস করার চেষ্টা করব এবং প্রচুর প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করব ইন ফার্দার কোনো সেশনে। সো ভিডিওকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে বলবো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কথা, তোমরা ভিডিওটা পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বিকজ কন্টেন্ট ইজ অসম। বিকজ দ্য লেভেল অফ প্রশ্ন, লেভেল অফ ডিফিকাল্টিস, মডারেট লেভেল, ইজি লেভেল, সব রকমের কোশ্চেন মিশিয়ে নিয়ে আজকে প্রশ্ন সেট আপ হবে বা প্রশ্ন হবে। সো ভিডিওকে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং প্রচুর ধরনের নতুন কনসেপ্ট শিখতে পারবো, নতুন কিছু ইনফরমেশনও থাকবে। হয়তো নাম্বার অফ কোশ্চেন আমরা প্র্যাকটিস করবো খুব কম, কিন্তু তাতে আমাদের ইনফরমেশন প্রচুর প্রচুর থাকবে। সুতরাং ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা নিট জেই ক্র্যাক করার স্বপ্ন দেখছো, তাদের স্বপ্নকে আরেকটু ফার্দার এগিয়ে দেওয়ার জন্য আমার এই চেষ্টা। সো আমি এটা বলতে পারবো না যে আমার ক্লাস দেখলেই তোমরা সাকসেসফুল হয়ে যাবে বা করলে সাকসেসফুল হবে ডেফিনেটলি, বাট না, প্রশ্ন প্র্যাকটিস করাবো। তোমরা সেই লেভেলে প্রশ্ন প্র্যাকটিস করেছো বা সেই রকম টাইপের যদি কোনো প্রশ্ন আসে, তাহলে সেটা তোমাদের আখেরেই কিন্তু বেনিফিট হবে। সো ভিডিও আর বকবক না করে ভিডিওটা তাহলে শুরু করা যাক। অ্যান্ড বিফোর অ্যাকচুয়ালি স্টার্টিং, হাই দিস ইজ সুজিত, তোমরা জানো আমার নাম। সো আজকের সেশন তাহলে শুরু করা যাক। অ্যান্ড আজকের ফার্স্ট প্রশ্ন, যেটা আমি প্রশ্ন লিখবো না, প্রশ্ন স্ক্রিনে আসবে, দেখে নিও। আর তোমরা যেটা করবে, খাতা পেন নিয়ে বসবে, প্রশ্ন লিখবে এবং তার অপশানগুলো লিখবে, তার সঙ্গে তার অ্যান্সারগুলো করার চেষ্টা করবে। ওকে, সো ফার্স্ট অফ অল তোমরা ভিডিওটা পুরোটা দেখতে পারো, মানে প্রশ্ন পজ করে অ্যান্সার নিজেরা ট্রাই করতে পারো বা সলিউশন দেখে নিতে পারো, সেটা তোমাদের উপর নির্ভর করছে। তাহলে আমি কিন্তু বলবো তোমরা ভিডিওটা পজ করে একটু সলিউশন নিজে করার চেষ্টা করো, ঠিক আছে? তো ফার্স্ট প্রশ্ন শুরু করা যাক। আজকের সেশনের ফার্স্ট প্রশ্ন দেখো তোমাদের স্ক্রিনে এসছে, কোশ্চেন নাম্বার 1। কি বলছে দেখো, 1 কোশ্চেনে যদি কোনো একটা সোপ বাবল থাকে, আমি প্রশ্নটা পড়ে দিচ্ছি দেখো। when a soap bubble is given electric charge, when a soap bubble is given electric charge, 4 options are given. কি হয়েছে দেখো, it contracts, it expands, option number C, its size remains same, and it expands, contracts depending upon whether the charge is positive or negative. এতগুলো প্রশ্নের কিন্তু এতগুলো অপশন আছে, তাহলে 4টি অপশন থাকে। সো 4টে অপশন, তাহলে আমাদের কিন্তু এই প্রশ্নটাতে প্রচুর শেখার আছে। তোমরা জাস্ট ওয়েট করো এবং শেখো। সো আর যারা জানো তারা এখান থেকে স্কিপ করতে পারো এবং প্রশ্ন নাম্বার 2 দেখতে পারো। সো ফার্স্ট অফ অল দেখো, যখন কোনো একটা সোপ বাবল থাকে এবং সেটার চার্জ যদি নিউট্রাল থাকে, আমরা হচ্ছে প্রশ্ন অ্যান্সার বলে দেওয়ার সাথে সাথে যেটা করব, এক্সপ্লেনেশন করব নিশ্চয়ই, ডেফিনেটলি। এটা তোমরা অ্যান্সার মার্ক করে নাও, সেটা হচ্ছে এক্সপ্যান্ড করবে, ঠিক আছে? ইট এক্সপ্যান্ডস, দ্যাট ইজ অপশন বি তে আছে। ইট এক্সপ্যান্ডস, ইট সাইজ এক্সপ্যান্ড করে যাবে। হ্যাঁ, তোমরা হয়তো শুনলে তাজ্জব হয়তো হচ্ছে, যারা নতুন প্রশ্নটার সাথে সম্মুখীন হয়েছো। যাই হোক, সো যখন কোনো একটা সোপ বাবল থাকে, এটার চার্জ কিন্তু যখন নিউট্রাল থাকে, অর্থাৎ কোনো চার্জ নেই, তখন আমরা জানি ক্লাস 11কে একটু রিমেম্বার করার চেষ্টা করো। যখন ভেতরের এক্সেস প্রেসার, তার ডিরেকশন কিন্তু বাইরের দিকে থাকে এবং তার ভ্যালু হয় কিন্তু 40/R।
যে আরটা হলো আমাদের রেডিয়াস অফ দা সোপ বাবল, and T is the surface tension and P is the excess pressure from within and it directs outside of the bubble. ঠিক, that is from center to outside. এটা ডিরেকশন থাকে প্রেসারের, এক্সেস প্রেসার, অতিরিক্ত চাপ। আর সারফেস টেনশন কি করে, সমস্ত সোপ বাবলকে বা সমস্ত জিনিসকে তার ভেতর দিকে কন্ট্রাক্ট করে। দ্যাট ইজ ওয়াই আমরা জানি যে কোনো হচ্ছে বৃষ্টির ফোঁটা গোলাকার আকৃতির হয়, তাই তো। পৃথিবীর যত স্মলেস্ট পার্টিকেল হোক না কেন, তার নেচার বা তার সাইজ কিন্তু সে একটা স্ফিয়ার। ওকে, স্ফিয়ার। সো বিকজ অফ সারফেস টেনশনের জন্য, তাহলে সারফেস টেনশন তাকে ভেতরে টানছে আর এক্সেস প্রেসার তাকে বাইরে ঠেলছে। দ্যাট ইজ ওয়াই এ সোপ বাবল তার সাইজ রিমেন কনস্ট্যান্ট থাকে, মানে তার রেডিয়াস কনস্ট্যান্ট থাকে। কিন্তু এমতো অবস্থায় তুমি যদি এখানটায় একটা চার্জ তাকে দাও, লেটস সে কিউ, তাহলে একটা ইলেকট্রিক ফিল্ড সোপ বাবলে তৈরি হবে, একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হবে। এবং শুধু সোপ বাবল না, সোপ বাবলের আশেপাশে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হবে। সেই ইলেকট্রিক ফিল্ড কি করবে না, সোপ বাবলের একটা প্রেসার ক্রিয়েট করবে পার ইউনিট এরিয়াতে, এবং সেটাকেই আমরা বলবো ইলেকট্রিক প্রেসার, দ্যাট ইজ ইলেকট্রিক্যাল প্রেসার বলবো। নতুন টার্ম হয়তো শুনছো, ইলেকট্রিক্যাল প্রেসার, দ্যাট ইজ অফ বৈদ্যুতিক চাপ। এবং তার ভ্যালু কত হয়, তার ভ্যালু যেটা হয়, ধরে নাও F equals to Q according to the Coulombs law, তাই তো। এবং তুমি যদি এটার এরিয়াকে A ধরে নাও এবং সারফেস চার্জ ডেনসিটিকে যদি সিগমা ধরে নাও, ইউ নো সিগমা ইকুয়ালস টু কিউ বাই এ, দ্যাট ইজ কিউ সমান সিগমা ইন্টু এ, তাই তো। সো কিউর জায়গায় তোমরা সিগমা ইন্টু এ ডেফিনেটলি লিখতে পারো। অ্যান্ড এর পরে যে কোয়ান্টিটিটা লিখবো সেটা হচ্ছে কিন্তু তোমাদের জানা যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে সোপ বাবলের জন্য তার নিয়ারেস্ট অঞ্চলে, সেটা কিন্তু সিগমা বাই 2 এপসাইলন নট। অ্যান্ড 2 কোত্থেকে আসলো না, 2 এ যেটা এসছে সেটা কিন্তু আমাদের হচ্ছে কে ফ্রম অ্যাভারেজ ভ্যালু, এর বেশি কিন্তু আর কিছু বলছি না। এবার যদি ইলেকট্রিক্যাল প্রেসারের উপরে আলাদা কোনো ভিডিও হচ্ছে পেতে চাও যে কেন তার রাশিমালা এরকম হলো বা হবে, তার উপর তাহলে একটা ক্লাস করাতেই পারি, বিকজ অফ এটা একটু ডিপলি তোমাদেরকে বুঝতে যদি চাও। ওকে, আর না হলে তোমরা ই সমান সিগমা বাই 2 এপসিলন, এটা নট, এটা তোমরা জানো বা তোমাকে রিমেম্বার করে রাখতে হবে। ওকে, এবার তুমি যদি খুব ভালো করে লক্ষ্য করো সিগমা বাই এ, তাহলে এটাই হলো আমাদের নিশ্চয়ই কুলম্ব ফোর্স পার ইউনিট এরিয়া অফ দ্য সোপ বাবল। দ্যাট ইজ নিশ্চয়ই কি হওয়া উচিত, প্রেসার হওয়া উচিত। অ্যান্ড কি প্রেসার বলা উচিত, নিশ্চয়ই ইলেকট্রিক্যাল প্রেসার বলা উচিত বা কুলম্বিক প্রেসার বলা উচিত, বিকজ ফোর্স উৎপন্ন হয়েছে ডিউ টু দ্য কুলম্বস ল পার ইউনিট এরিয়া। তাহলে কি বলবো আমরা, কোনো প্রেসারের ডাইমেনশন হবে, আর সেই প্রেসারকেই আমরা বলবো ইলেকট্রিক্যাল প্রেসার। সেই প্রেসার পি সমান কি পাচ্ছ দেখো, সিগমা স্কোয়ার বাই অফ 2 এপসাইলন নট। দিস ইজ আ ফেমাস রিলেশন, এটা একটা ফেমাস রিলেশন। তাহলে ইলেকট্রিক্যাল প্রেসার ইকুয়ালস টু সিগমা স্কোয়ার বাই 2 এপসাইলন নট, এবং এই সিগমা স্কোয়ার বাই 2 এপসাইলন নট যে প্রেসারটা হয়, এই ইলেকট্রিক্যাল প্রেসার অলওয়েজ ডাইরেক্টস ফ্রম সেন্টার টু আউটসাইড। দ্যাট ইজ এই প্রেসারটা ফ্রম সেন্টার থেকে আউটসাইডের দিকে কাজ করবে ইলেকট্রিক্যাল প্রেসার। আচ্ছা, প্রেসার তো ভেক্টর রাশি নয়, প্রেসার ইজ আ টেন্সার কোয়ান্টিটি, তাহলে আমাকে এর মাথায় ভেক্টর অ্যারো দেওয়া উচিত নয়, বাট ইট হ্যাজ এ সার্টেন ডিরেকশন, এবং সেই ডিরেকশন কিন্তু বাইরের দিকে থাকবে। তখন কি হবে, তাহলে তার সাইজটা একটু বাড়ার চেষ্টা করবে, যেটা সাম্যাবস্থায় ছিল ইলেকট্রিক্যাল প্রেসার অ্যাপ্লাইয়ের দরুন বা ইলেকট্রিক্যাল প্রেসারের দরুন সে কিন্তু তার সাইজটাকে এক্সপ্যান্ড করবে, বিকজ ইলেকট্রিক্যাল প্রেসারের ডিরেকশন বাইরের দিকে থাকে। ঠিক, সো আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হলো এক্সপ্যান্ড করবে, অর্থাৎ ইলেকট্রিক্যাল প্রেসারের দরুন সোপ বাবল তার রেডিয়াসটাকে এক্সপ্যান্ড করবে। গট ইট মাই ওয়ার্ডস? ওকে, তাহলে এর বেশি এক্সপ্লেনেশন করা সম্ভব নয় দেখো, বিকজ অফ পি সমান 40/r, এগুলো আমরা জানি। তাহলে ইলেকট্রিক্যাল প্রেসারের যে রাশিমালা হয় সেটা তোমরা কিন্তু মাথায় রাখতে পারো, এবং এইখান থেকে একটা কিন্তু ফেমাস প্রশ্ন হয়, খুব ফেমাস প্রশ্ন হয়, সেটা হচ্ছে তোমাকে বলে দিচ্ছি দেখো, সিগমা স্কোয়ার বাই 2 এপসাইলন নট। এবার বলবে ইলেকট্রিক্যাল প্রেসারটা যখন এক্সেস প্রেসারের সঙ্গে সমান হয়ে যাবে, তখন 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 হচ্ছে একটা কিন্তু সেখান থেকে কত চার্জ দেওয়া হয়েছিল সোপ বাবলটাকে, সেটা একটা প্রশ্ন আছে, যেটা আমরা নিশ্চয়ই পরের ভিডিওতে নিয়ে আসবো।
এখান থেকে 40/r আসে, এখান থেকে তোমাকে কিউ বার করতে দেয়, তুমি এই সিগমার জায়গায় q/a হোল স্কয়ার বসাবে, আর এর জায়গায় তখন বসাবে তুমি 4πr², যেখান থেকে একটা ফেমাস রিলেশন পাবে বা ফেমাস একটা অঙ্ক ডেভেলপ করতে পারবে। সেখান থেকে তোমাকে কিউ বার করতে হবে এবং সেটা রুট আন্ডার দিয়ে কিছু একটা অ্যান্সার আসবে। ঠিক, তোমাকে এটা কিন্তু বলে দিলাম। তাহলে এইখান থেকে কিন্তু আরো একটা প্রশ্ন হতে পারে, সেটা হলো প্রশ্ন নম্বর 2, যেখানে তোমাদের ইলেকট্রিক্যাল প্রেসার আর এক্সেস প্রেসারটাকে সমান করে দিয়ে সারফেস টেনশন বলে দেবে নিশ্চয়ই, বলে দেওয়ার পর তোমাকে কিন্তু ওই কিউ ভ্যালুটা বার করতে দিতে পারে বা বলে, ঠিক, বা এরকম জেনারেল এক্সপ্রেশনে রাখতে বলে। এটা একটা ফেমাস প্রশ্ন। সো আই হোপ তোমাদেরকে বোঝাতে পেরেছি। চলো এবার আমরা 1 নম্বর প্রশ্নে তাহলে অ্যান্সার যেটা হলো সেটা হলো অপশন বি, দ্যাট ইজ অফ ইলেকট্রিক্যাল প্রেসারের জন্য তার সারফেস এক্সপ্যান্ড করবে বা তার রেডিয়াস এক্সপ্যান্ড করবে, তাহলে সোপ বাবল এক্সপ্যান্ড করবে। ওকে, চলো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, দ্য কোশ্চেন নাম্বার 2। সো প্রচুর ভালো ভালো লেভেলের প্রশ্ন আছে, তোমরা দেখতে থাকো এবং প্রচুর কিছু শিখতে পারবে, সব থেকে বড় কথা যেটা আমাদের টার্গেট হওয়া উচিত, যেটা একটা স্টুডেন্টের টার্গেট হওয়া উচিত। চলো প্রশ্ন নাম্বার 2 বলেছে, দেখো হিয়ার অন দ্য স্ক্রিন, 2 identical spheres carrying of charges -9 microcoulomb and 5 microcoulomb, okay, respectively are kept in contact, first a contact রেখেছে, then separated from each other, একটা পয়েন্ট থেকে সেপারেট করে দেওয়া হয়েছে, point out the statement from the following in each sphere, দিয়ে 4টে অপশন দিয়েছে। দেখো প্রথমে 4টে অপশনে দেখো প্রত্যেকটা চার্জের ভ্যালু সমান, ইলেকট্রনস আর ইন ডেফিসিট, ইলেকট্রনস আর ইন এক্সেস, তারপরে আই থিঙ্ক দুটো অপশনে 2.15 করা আছে, ইলেকট্রনস ইন এক্সেস আর ইলেকট্রনস ইন ডেফিসিট। ঠিক আছে, এবার দেখো আমার যেটা কথা হবে, তাহলে গঠিত প্রশ্নটা লেখা আছে, প্রশ্ন 2কে নিয়েছো আই হোপ। তাহলে প্রথমেই দেখো 2-এর দাগের প্রশ্নটাতে যে প্রথমে একটা 9 মাইক্রোকুলম্বের একটা স্পেয়ার আছে, চার্জ স্পেয়ার, আর একটা 5 মাইক্রোকুলম্বের চার্জ স্পেয়ার আছে। ঠিক আছে, চার্জ স্পেয়ার। তাহলে যখন এদেরকে কন্ট্যাক্টে রাখা হবে তাহলে বাই ডিফল্ট কি হবে, চার্জের ট্রান্সফারেশন হবে, বিকজ এ লোয়ার পোটেনশিয়াল, এ হায়ার পোটেনশিয়াল, হায়ার পোটেনশিয়াল থেকে নিশ্চয়ই লোয়ার পোটেনশিয়ালের দিকে ইলেকট্রনের ফ্লো হবে। ইলেকট্রন যদি ফ্লো হয় তাহলে এর পোটেনশিয়াল আস্তে আস্তে করে বাড়তে থাকবে, দ্যাট ইজ চার্জ বাড়তে থাকবে, এবং এর পোটেনশিয়াল আস্তে আস্তে কমতে থাকবে, দ্যাট ইজ অফ চার্জ এর কমতে থাকবে। ঠিক, এর পজিটিভ চার্জ কমতে থাকবে। ওকে, সো কি পেতে পারো তারপরে, তাহলে কখন তাদের মধ্যে চার্জের আদান প্রদান বন্ধ হয়ে যাবে, যখন দুটোর চার্জ সমান হয়ে যাবে। তাহলে কখন চার্জ সমান হবে, ধরো একে 3 মাইক্রোকুলম্ব আধান দিয়ে দিল, তাহলে এর আধান কত দাঁড়ালো, এখন এর আধান দাঁড়িয়েছে দেখো -6 মাইক্রোকুলম্ব, আর এর আধান দিয়েছে 2 মাইক্রোকুলম্ব, তাহলেও এখনো কিন্তু চার্জ সমান সমানে আসেনি, চার্জ সমান সমানে আসেনি। ধরো আরো 2 দিয়ে দিল, তাহলে এর চার্জ হয়ে গেল 4 মাইক্রোকুলম্ব, এর হলো 0 মাইক্রোকুলম্ব, তাও হলেও আসেনি, তাহলে আরো চার্জ নিশ্চয়ই ট্রান্সফার হবে। তাহলে একে আরো 2 দিয়ে দিল, দেখো 2 মাইক্রোকুলম্ব দিল, 2 দিল, পজিটিভ দিল, তার মানে এরও চার্জ এখন কিন্তু নেগেটিভ ক্যারেক্টার হয়ে গেল, অর্থাৎ 2 মাইক্রোকুলম্ব। যখন দুটোর আধান 2 মাইক্রোকুলম্ব এন্ড 2 মাইক্রোকুলম্ব এসে দাঁড়াবে, তখন কিন্তু তাদের মধ্যে চার্জ ট্রান্সফারেশন আর হবে না, তাহলে চার্জটা সমানে চলে এসছে। তাহলে যখন দুটো স্পেয়ারে চার্জ -2 মাইক্রোকুলম্ব এসে পৌঁছাবে, তখন কিন্তু তাদের মধ্যে চার্জের আদান প্রদান কিন্তু স্টপ হয়ে যাবে। সেটা তুমি কিন্তু আরো একটা উপায় খুব সহজেই বার করে দিতে পারো। দেখো এখানে দেখো টোটাল চার্জ কত, এই টোটাল চার্জ -9 মাইক্রোকুলম্ব, আর এর হলো 5 মাইক্রোকুলম্ব। ঠিক, টোটাল চার্জ হলো -4 মাইক্রোকুলম্ব। এবারে অ্যাভারেজ করে দাও, যেহেতু দুটো চার্জ আছে, যেহেতু দুটো চার্জ স্পেয়ার আছে, তাহলে কত পেলে, দ্যাট ইজ -2 মাইক্রোকুলম্ব। তাহলে এরও -2, এরও -2, ঠিক, -2 পেয়ে গেলাম। তার মানে -2 ফার্স্টেরটাতেও চার্জ, সেকেন্ডটাতেও -2 মাইক্রোকুলম্ব চার্জ। তাহলে তোমাদের কিন্তু এক্সেস ইলেকট্রন এই দুটো অপশনের মধ্যে ঠিক হবে, বিকজ দুটো চার্জের প্রকৃতি হচ্ছে কিন্তু নেগেটিভ, আর নেগেটিভ যেখানে আছে তাহলে নিশ্চয়ই এক্সেস অফ চার্জ আছে। তাহলে ABCD 4টে অপশনের মধ্যে, আমি দেখতে পাচ্ছি না অপশনগুলো কোথায় কোথায় আছে, তাহলে ABCD অপশনের মধ্যে তোমাদের যদি খাতা লেখা থাকে দেখো যেখানটা এক্সেস কথাটা আছে সেই দুটো অপশন, অর্থাৎ B আর C
এই দুটোর মধ্যে হতে পারে। বাকি এডি ক্যান্সেল, বিকজ ইলেকট্রনের ডেফিসিট নেই, ইলেকট্রনের এক্সেস আছে, দ্যাটস ওয়াই তাদের মধ্যে নেগেটিভ কোয়ান্টিটির চার্জ আছে, নেগেটিভ কোয়ান্টিটির চার্জ আছে। সো আই হোপ বোঝাতে পেরেছি এইটুকু। এইবারে আমাদের যেটা বলেছে, নাম্বার অফ আমাদের তাহলে এক্সেস ইলেকট্রনস, নাম্বার অফ এক্সেস ইলেকট্রন বার করার জন্য তোমাকে যে প্রসেসটা ফলো করতে হবে, দ্যাট ইজ অফ কোয়ান্টাইজেশন অফ চার্জ, কিউ ইকুয়ালস টু প্লাস মাইনাস এন। তাই তুমি কিউর জায়গায় -2 মাইক্রোকুলম বসাও, আর এন এর জায়গায় তুমি এন বসাও, আর ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻⁹ বসাও। তাহলে তুমি এন বার করো, -2 মাইক্রোকুলম মানে দ্যাট ইজ অফ 2 ইন্টু 10⁻⁻6 আসবে, এন্ড এটা -1.6 ইন্টু 10⁻⁻19 আসবে। সো মাইনাস মাইনাস ক্যান্সেল, এন ইকুয়ালস টু দেখো কত আসছে, এটা উপরে চলে গেলে 2/1.6 ইন্টু হচ্ছে দেখো এটা হচ্ছে তোমার 10⁻13 দিচ্ছে, তাই তো? তো এই 10⁻13 দিচ্ছে মানে তুমি এর পাশে একটা শূন্য নিয়ে নাও, 20 আছে, এখান থেকে একটা শূন্য তুলে দাও, 20/16, 20/16 মানে আই থিঙ্ক তুমি বুঝতে পারছো 1.25, তাহলে 1.25 ইন্টু 10⁻13, হিয়ার গোজ ইয়োর অপশন, আই থিঙ্ক বি, হিয়ার গোজ ইয়োর অপশন বি। তাহলে 1.25 ইন্টু 10⁻13 ইলেকট্রনস আর ইন এক্সেস, এতটা পরিমাণের চার্জ তাহলে এক্সেস আছে, বিকজ আমরা তাহলে প্রথমেই ওটা বুঝতে পেরেছি অপশন এলিমিনেশন প্রসেস, যে যেখানে নেগেটিভ কোয়ান্টিটির চার্জ আছে তাহলে সেখানে নিশ্চয়ই এক্সেস অফ ইলেকট্রন আছে, তাহলে ডেফিসিট অফ ইলেকট্রন, এই অপশন দুটো ঠিকঠাক। চলো মুভিং টু দ্য নেক্সট, দ্যাট ইজ অফ কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 দেখো, এটা ভীষণ ইজি প্রশ্ন। A conductor has been given a charge -3 into 10⁻⁻7 কুলম। তাহলে কিউ চার্জ দেওয়া আছে -3 into 10⁻⁻7 কুলম, এইটা চার্জ একটা কন্ডাক্টরকে দেওয়া হয়েছে। বাই ট্রান্সফারিং ইলেকট্রনস, মাস ইনক্রিজ ইন কেজি of the conductor and the number of electrons added to the conductor are respectively। তাহলে মাস তোমাকে বার করতে বলেছে, আর কতগুলো ইলেকট্রন তুমি অ্যাড করেছো কন্ডাক্টরে সেটা বার করতে বলেছে, মাস অ্যাডেড। তাহলে খুব সহজেই তোমরা করতে পারো এটাকে। দেখো বাই অবজার্ভিং, দুটো ক্যালকুলেশন করার দরকার নেই, তোমরা দেখো এবিসিডি অপশনগুলো নিশ্চয়ই 4টে দেখে নিয়েছো। আচ্ছা একটা কাজ করো, আমি এপারে করবো আর কোশ্চেনটা এপারে তোমাদের সাইমেন্টেনিয়াসলি থাকবে, ঠিক আছে? সেইভাবে তাহলে করলে সুবিধা হবে। তাহলে তুমি দেখো চার্জ এই কন্ডাক্টরকে এতটা দিয়েছো, তাহলে কতগুলো এক্সেস ইলেকট্রন ওটাকে ট্রান্সফার করেছো, দেন উই অ্যাপ্লাই এগেন কোয়ান্টাইজেশন রুল, দ্যাট ইজ কিউ ইকুয়ালস টু প্লাস মাইনাস এন। কিউর ভ্যালু হলো -3 ইন্টু 10⁻⁻7, দ্যাট ইজ এন, আর ইলেকট্রনের চার্জ তাহলে এটাকে ভাগ করে দাও, দ্যাট ইজ 19। সো মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল, এখান থেকে 30/16 তুমি লিখে দিতে পারো, ইন্টু দেখো 10⁻12 হলো, 12 সাথে 19, তাহলে এত এন। তাহলে 30/16 মানে আই থিঙ্ক তোমাদের পাচ্ছ এটা, 30/16 মানে 2 পয়েন্টের থেকে একটু কম, জাস্ট 1.8 টাইপের কিছু একটা হবে নিশ্চয়। আচ্ছা 2ই আছে, তাহলে তোমরা 2 নিতে পারো, 2 ইন্টু 10⁻12 অ্যাপ্রক্সিমেটলি 2 ইন্টু 10⁻12 নিতে পারো, ঠিক আছে? 2 ইন্টু 10⁻12, তাহলে অপশন কোথায় দেখো, এ বি সি ডি, এইগুলোর মধ্যে আই থিঙ্ক অপশন ডি উইল বি ইয়োর রাইট আনসার, বিকজ দ্য নাম্বার অফ ইলেকট্রনস অ্যাডেড টু দ্য ইলেকট্রনস ইজ দ্য লাস্ট অপশন এন্ড লাস্ট অ্যান্সার হওয়া উচিত, তাই তো? মানে পেয়ারের মধ্যে লাস্ট হওয়া উচিত। তাহলে সেখানে আমি 2 ইন্টু 10⁻12 লাস্ট ডি অপশনে খুঁজে পাচ্ছি, আর বাকি কোথাও খুঁজে পাচ্ছি না। এখানে 16, 19, 31, তাহলে এবিসিডি অপশনের মধ্যে অপশন ডি উইল বি ইয়োর কারেক্ট আনসার। তার মানে একটা বার করে বাকিটা কিন্তু করে দেওয়া যায়। এবার তুমি যদি ভাবো যে তুমি মাসটাও ক্যালকুলেট করবে, তাহলে কিভাবে মাস ক্যালকুলেট করবে? তাহলে এতগুলো ইলেকট্রন কন্ডাক্টরকে দিয়েছো, তাহলে কন্ডাক্টর কতটা ভর নিয়েছে নিজের মধ্যে, তাহলে যতগুলো এতটা ইলেকট্রনের ভর হবে। আর একটা ইলেকট্রনের ভর আমরা জানি এমই, তাহলে ইনটু এটা হবে, মাস দ্বারা গুণ করবে, এম হলো 9.1 ইন্টু 10⁻31 কেজি, ইন্টু এন এর জায়গায় বসিয়ে দাও 2 ইন্টু 10⁻12, সরি 12। তাহলে এম এর জায়গায় কত লিখতে পারো, 91 দোকানে নিশ্চয়ই 102 ন দোকানে 18.2, আর এটা দেখে দেখো লিখতে পারো 10⁻19,
তাহলে 18.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, তাহলে 18.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। আচ্ছা, এটাকে আই থিঙ্ক অপশন ডি এর সাথে কম্পেয়ার তুমি করতে পারো 18, বিকজ এটাকে 200 ধরে নিতে পারো। যদি 200 ধরে নাও, বা তুমি যদি এটাকে ধরে নাও 18ই ধরো, তাহলে একটা পয়েন্ট ওদিকে ট্রান্সফার করে দিতে পারো। তাহলে m সমান সমান 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার, দেখো 18 হচ্ছে, তাহলে এই 1.8টাকে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 করে দিতে পারো, 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 করে দিতে পারো। ঠিক আছে, তাহলে অপশন ডি উইল বি ইওর রাইট আনসার। ঠিক, তো অপশন ডি উইল বি ইওর রাইট আনসার। তাহলে আমরা একটা করে কিন্তু বাকিটা করে দিতে পারি। চলো এরপরে প্রশ্নে যাওয়া যাক। চল মুছে দিই দাদা। তো দেখো নেক্সট প্রশ্ন, দ্যাট ইজ আ কোশ্চেন নাম্বার 4। বলেছে দেখো, দ্য ফোর্স বিটুইন টু আইডেন্টিক্যাল চার্জেস প্লেসড অ্যাট এ ডিস্টেন্স অফ স্মল আর ইন ভ্যাকুয়াম ইজ এফ। তাহলে দুটো চার্জের মধ্যে ফোর্স হচ্ছে কি এফ, এবং যখন স্মল আর ডিস্টেন্সে রাখা হয়েছে। এবারে কি বলেছে দেখো, যে হোয়েন দে আর প্লেসড at r distance apart in a medium of dielectric constant k, they exert the same force, then the distance r equals to। তাহলে r এর মধ্যে রিলেশন জানতে চেয়েছে, এন্ড চারটে অপশন তোমাদের সামনে আছে, r বাই রুট কে, r বাই কে, r কে, এন্ড r রুট কে, চারটে। তাহলে তোমাদের ফার্স্ট স্টেপ কি হবে দেখো, ফার্স্ট স্টেপ হবে, তাহলে ফোর্স এফ যখন বার করতে বলছে, দেখো ভ্যাকুয়াম বলা আছে, তাহলে তুমি লিখবে কি 1/4 পাই এপসাইলন নট, এবং চার্জ তো দুটোকে ধরে নাও, এখানে চার্জের তো কোনো গল্প নেই, তাহলে চার্জটা ইম্যাটেরিয়াল, তাহলে দুটো চার্জকে কিউ কিউ ধরে নাও, তাহলে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার তুমি লিখতে পারো, কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার লিখতে পারো। ওকে, নাও ফর দ্য কেস অফ 2, সেকেন্ড কেসের জন্য ফোর্স কিন্তু সেম আছে, এবং তাকে নিয়ে গিয়ে একটা ডাইইলেকট্রিক মিডিয়ামে বসানো হয়েছে। তাহলে সেই ডাইইলেকট্রিক মিডিয়াম যদি কনস্ট্যান্ট কে হয়, তাহলে তুমি এপসাইলন নট দিয়ে লিখতে পারো, নিশ্চয়ই এগুলো তোমরা জানো, বিকজ এপসাইলন কে লেখা যায় কে ইন্টু এপসাইলন নট। ঠিক, তাহলে চার্জ কিন্তু রিমেন সেম, তাহলে কিউ স্কোয়ার থাকবে, এবং ডিস্টেন্স এখন কিন্তু আর স্কোয়ার বলেছে। ঠিক, ডিস্টেন্স এখন কিন্তু আর স্কোয়ার বলেছে। তাহলে এই দুটো ফোর্স কিন্তু সমান, যদি দুটো ফোর্স সমান হয়ে যায়, তাহলে তুমি কি লিখতে পারো, তাহলে এই ফোর্স দুটো সমান, তাহলে তুমি এইটা আর এটাকে সমান করে বসাতে পারো। তাহলে যখনই সমান করে বসাবে, যেহেতু ফোর্স সমান, তাহলে 1/4 পাই এপসাইলন নট, দ্যাট ইজ অফ কিউ কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, এন্ড নাও 1/4 পাই কে এপসাইলন নট কিউ স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে 4 পাই ক্যান্সেল, এপসাইলন নট ক্যান্সেল, কিউ স্কোয়ার ক্যান্সেল, দ্যাট ইজ আর স্কোয়ার সমান সমান কে ইন্টু আর স্কোয়ার পেলাম। তাহলে আর সমান কত পেলাম, রুট r by k এর root. This is your option. তাহলে r equals to r by root k. That is option A. ঠিক, that is option A. সেটা সিম্পল ক্যালকুলেশন ছিল, কোনো জটিলতা ছিল না, আই থিঙ্ক, তাই না? সো বাট দিস ইজ আ গুড লেভেল অফ কোশ্চেন, এরকম লেভেলেরই কোশ্চেন কিন্তু তোমরা নিটে এক্সপেক্ট করতে পারো। যারা এবছর নিটের কোশ্চেন দেখেছো, তারা কিন্তু নিটে এইখান থেকে এইরকম টাইপের কোশ্চেন এক্সপেক্ট পরের বছর করতেই পারো। ঠিক আছে, চলো মুভিং টু দ্য নেক্সট, এন্ড দ্যাট ইজ দ্য কোশ্চেন নাম্বার আমাদের 5 হবে। ওকে, চলো আই হোপ তোমাদের এটা কমপ্লিট। আমরা এবার মুছে দিতে পারি। চলো, তাহলে আমরা মুছে দিলাম। এবার কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 5-এ বলেছে যে কুলম্বস ল, এটা মোস্ট ইজি প্রশ্ন। ঠিক আছে, দ্য কুলম্বস ল ফর দ্য ফোর্স বিটুইন দ্য টু ইলেকট্রিক চার্জেস মোস্ট ক্লোজলি রিজেম্বলস উইথ। তাহলে কুলম্বস লটা নিম্নের কোনটার সাথে বেশি সদৃশ? ঠিক আছে, 4 অপশনস আছে দেখো। ল অফ কনজারভেশন অফ এনার্জি, এখান থেকে কোনো এনার্জির কনজারভেশনের কোনো আইডিয়া পাই না। অপশন বি দেখো, নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, হ্যাঁ, হিয়ার গোজ ইওর অপশন। নিউটন সেকেন্ড ল অফ মোশন, এফ সমান এম এ, কি পাবো? ওখানে অ্যাসিলারেশন আছে, কুলম্বস ল কোনো অ্যাসিলারেশনের কোনো গল্প নেই, তাই না? অ্যান্ড ল অফ কনজারভেশন অফ চার্জ, এখানে চার্জের কোনো কনজারভেশন পাই না। ও ফার্স্টে ছিল ল অফ কনজারভেশন
অফ এনার্জি, এনার্জিরও তো কোনো কনজারভেশন পায় না, তাহলে তোমাদের অপশন কোনটা হবে না কুলম্বস ল ইজ ভেরি মাচ রিজেম্বলস উইথ দ্য গ্র্যাভিটেশনাল ল অফ নিউটন, গ্র্যাভিটেশনাল ল, গ্র্যাভিটেশনাল ল অফ নিউটন। তাহলে তোমাদের প্রশ্ন নম্বর 5 এর অপশন বি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। এটা হলো প্রশ্ন নম্বর 5 ছিল। ওকে, এটা প্রশ্ন নম্বর আমাদের 5 ছিল। ঠিক, আই হোপ ক্লিয়ার। কিছু তো প্রশ্ন সহজ রাখবো বলেছিলাম, তারপরে দেখো পরের প্রশ্নে যাচ্ছি। চলো এটাকে আমি রাফ করে দিই। নেক্সট প্রশ্ন, দ্যাট ইজ আ কোশ্চেন নাম্বার 6। দেখো কোশ্চেন নাম্বার 6 বলেছে, দেখো টু চার্জেস অফ কিউ and each of mass m are separated by a same distance and they are situated under the and they are in equilibrium under the mutual gravitational and electrostatic force, then the value of q by m, তাহলে q by m এর ভ্যালু কি হবে সেটা তোমাদের বার করতে হয়েছে। অফ দি অর্ডার অফ 10 to the power -5 অপশন এ, বি -10, সি -15 আর ডি -20। ঠিক আছে, সো দিস ইজ ভেরি মাচ ইজি। তাহলে তোমাকে এক জায়গায় লিখতে হবে গ্র্যাভিটেশনাল ল, ঠিক আছে, গ্র্যাভিটেশনাল ল এর আন্ডারে সে মিউচুয়ালি, তাহলে ফোর্স কি হয়, জি সমান ধরো এম ইন্টু এম বাই অফ আর স্কোয়ার, অ্যান্ড যদি কুলম্ব ফোর্স লেখো তাহলে 1/4 পাই এপসাইলন এর নট, দ্যাট ইজ কিউ অ্যান্ড কিউ বাই অফ আর স্কোয়ার, অ্যান্ড ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে, তাহলে টু ফোর্স আর মিউচুয়ালি ইকুয়াল। ঠিক, তাহলে যদি ইকুয়াল করে দাও তাহলে 1/4 পাই এপসাইলন এর নট কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার লিখবে, এন্ড এখান থেকে লিখবে তুমি জি ইন্টু এম স্কোয়ার বাই অফ আর স্কোয়ার, আর স্কোয়ার ক্যান্সেল। এবং তোমাকে বার করতে কি বলেছে, বার করতে যেটা বলেছে সেটা হলো সি বাই এম, দ্যাট ইজ অফ কিউ বাই এম। তাহলে এখানে আমি স্মল ধরেছি, ওখানে বইতে ক্যাপিটাল কিউ আছে, ঠিক আছে, তাহলে কিউ স্কোয়ার বাই এম স্কোয়ার করে দাও, তাহলে তুমি কি পেলে 4 পাই এপসাইলন নট ইন্টু জি, এটা পেলে। তাহলে কিউ বাই এম, আচ্ছা এটা আগে স্কোয়ারে রাখো। এখন 4 পাই এপসাইলন নট এর ভ্যালু কত, 4 পাই এপসাইলন নট এর ভ্যালু কত, 1/9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 হবে। ঠিক, 1/9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। আর জির ভ্যালু কত হয়, জির ভ্যালু হয় 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11। আই হোপ ইউ নো। ঠিক, আই হোপ ইউ নো। তাহলে এখান থেকে খুব ভালো করে লক্ষ্য করো, এটা -9 ওপর উঠে গেলে -20 হলো। ঠিক, -20 হলো। আর এটা 9 দিয়ে 6.67, 9 দিয়ে 6.67 তুমি যদি কাটাকুটি করো, সো যাও একটা কোয়ান্টিটি আসলো। এবার তুমি যদি রুট আন্ডার করো কিউ বাই এম, তাহলে মোটামুটি যেটা পাচ্ছ সামথিং এখানে স্কোয়ার রুট ইন্টু দেখো 10 টু দি পাওয়ার -10 পাবে। আর এর কাছাকাছি কোনো অপশন নেই, -5 আছে, -10 আছে, -15 আছে, -20 আছে, তাহলে তোমার -10ই অ্যান্সার হওয়া উচিত। অ্যান্ড তাহলে অপশন কি, অপশন বি হবে। এক্সাক্ট ক্যালকুলেশন করলেও তুমি কিন্তু বি পাবে, অর্থাৎ -10ই পাবে, 10 raised to the power -10। সো এখানটা 11 আর 9 20 থেকে তুমি দেখেই মুখোমুখি অ্যান্সার করতে পারবে, যেটা স্কোয়ার রুট করলে তা -10 আসবে। আর সামনের ফ্র্যাকশন পার্টটা ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। ওকে, বিকজ অফ এর কাছাকাছি কোনো অপশন নেই, -5, -10, -15, -20, তাহলে এটা অপশন হওয়া উচিত। ঠিক, ফার্দার চলো নেক্সট প্রশ্ন, খুব ভালো করে এটা শিখবে, খুব ভালো করে। সো নেক্সট প্রশ্ন 7 কি বলেছে দেখো, টু আইডেন্টিক্যাল চার্জ স্পিয়ার সাসপেন্ডেড ফ্রম আ কমন পয়েন্ট বাই টু massless springs of length L and mutually perpendicular and are initially at a distance D and which is much less than L. So কি বলেছে দেখো, apart because of their mutual repulsion, একদম ঠিকঠাক কথা, the charge begins to leak from the spheres at a constant rate and as a result the charges approaches which each other with a velocity v and then the distance
এক্স এর সঙ্গে আর ভেলোসিটির কি সম্পর্ক হবে সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা চারটে অপশন নিশ্চয়ই দেখতে পেয়েছো, অপশন এ কি, বি কি, সি কি আর ডি কি। ঠিক আছে, তাহলে আমরা এটা করি, চলো অঙ্কটা খুব ভালো অঙ্ক। এবারে তোমরা ফার্স্ট অফ অল ড্র করে নাও কি হতে পারে। দেখো একটা কমন পয়েন্ট থেকে ঝুলছিল, কমন পয়েন্ট থেকে দুটো চার্জ কিউ যারা এর লেন্থের সুতোর সাহায্যে ঝুলছিল, ধরো এটা তাদের সাম্যাবস্থা ছিল, কিন্তু যেই চার্জ তাদের মধ্যে এক্সার্ট করা হলো বা দেওয়া হলো চার্জ, তারা তাদের থেকে পরস্পর থেকে কিন্তু ডি ডিস্টেন্সে সরে গেছে, এবং এই যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে আমাদের ডি। ঠিক, এবং এটা হচ্ছে কি এল, এটাও এল, এটারও মাস এম, এটারও মাস এম, এটারও চার্জ কিউ এবং এটারও চার্জ কিউ, এটা বলে দিয়েছে। তাহলে এবারে তোমরা জানো এই অঙ্কগুলো করার সময় কি করতে হয়, যে কোনো একটা জায়গায় আমরা এরকম একটা পয়েন্ট মাসকে কেন্দ্র করে, যে কোনো একটা চার্জকে কেন্দ্র করে আমরা একটা এক্স ওয়াই সিস্টেম কল্পনা করে নিই, এবং এখানকার অ্যাঙ্গেলকে থিটা বলি এবং এখানকার অ্যাঙ্গেলকেও থিটা ধরে নিই। তাহলে এখানকার থিটা অ্যাঙ্গেল হলে এটাও থিটা হবে, এবং এখানে যদি ধরতে তাহলে এটাও থিটা হতো, বাইরের অ্যাঙ্গেলটা থিটা হতো একান্তর কোণের জন্য। ঠিক, সো যদি ডি ডিস্টেন্সে অ্যাপার্টে থাকে এবং চার্জ যদি কোনো লিক না করে, তাহলে তোমরা জানো ইকুইলিব্রিয়াম কন্ডিশন থাকার জন্য কি কি দরকার। যদি সুতোর টানটাকে তুমি টি ধরে নাও এখানটায়, তাহলে এখানে থেকে এটা তলার দিকে এমজি কাজ করছে, এবং টি এর দুটো উপাংশ, একটা টি সাইন এদিকে থাকবে, টি সাইন থিটা, আর একটা টি কস থিটা নিশ্চয়ই উপরে থাকবে। ভেরি ট্রু। তাহলে টি কস থিটাকে তুমি লিখতে পারবে এমজির সাথে, আর টি সাইন থিটাকে লিখতে পারবে তোমরা কুলম্ব ফোর্সের সঙ্গে। তাহলে কুলম্ব ফোর্স কি না 1/4πε0 কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার, এবং ফর সিম্পলিসিটি তোমরা এই কনস্ট্যান্ট কেটাকে, এইটা কনস্ট্যান্টটাকে কে ধরে নাও এন্ড কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার লিখে দাও, এটাই আমাদের টি সাইন থিটা। ঠিক, টি সাইন থিটা। ঠিক আছে, তাহলে এবার তোমরা ইকুয়েশন, তাহলে ট্যান থিটা যদি বার করো, এটাকে ইকুয়েশন 2 বলো, এটাকে ইকুয়েশন 1 বলো, তাহলে 2 ভাগ যদি 1 করে দাও তাহলে ট্যান থিটা পাবে। তাহলে ট্যান থিটা তোমরা যেটা লিখবে যে সাইনটা উপরে যাবে, তাহলে দ্যাট ইজ অফ কে কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার, আর নিচে এমজি আসবে, এটাই হচ্ছে তোমাদের ট্যান থিটা। ঠিক, এটা হচ্ছে তোমাদের ট্যান থিটা। এইবারে ভাবো চার্জ কিন্তু লিক করতে শুরু করেছে, তার মানে এ চার্জ আস্তে আস্তে করে হারাতে শুরু করেছে, এও চার্জ আস্তে আস্তে করে হারাতে শুরু করেছে। তার মানে কি তাদের মধ্যে রিপালশন কমতে থাকছে। রিপালশন যেই কমতে থাকবে তাহলে তারা আস্তে আস্তে করে কাছে আসতে থাকবে, তারা আস্তে আস্তে করে কাছে আসতে থাকবে, বিকজ অফ তারা সাম্যাবস্থা অর্জন করার চেষ্টা করবে, ইকুইলিব্রিয়াম পজিশনে আসার চেষ্টা করবে। এটা তার মানে ওরা কেন্দ্রের দিকে একটা ভেলোসিটি নিয়ে মুভ করবে, কেন্দ্রের দিকে একটা ভেলোসিটি নিয়ে মুভ করবে। সেই মুভিং ভেলোসিটিটা কিন্তু বলে দিয়েছে দুজনের ক্ষেত্রেই ভি করে, এবং যে রেটে তারা চার্জ ডিকে করছে, হারাচ্ছে, সেটাও কিন্তু কনস্ট্যান্ট, দ্যাট ইজ ডিকিউ ডিটি। যদি তুমি ধরে নাও এটা অফ লুজিং চার্জ, দ্যাট ইজ চার্জ ডিকে পার ইউনিট টাইম, দ্যাট ইজ আ রেট অফ চার্জ অফ ডিকে, সেটা কিন্তু আমাদের কনস্ট্যান্ট। তুমি সেই কনস্ট্যান্টটাকে কে প্রাইম ধরে নিতে পারো, কারণ সেটা একটা বলেছে কনস্ট্যান্ট রেটে অ্যাকর্ডিং টু গিভেন কন্ডিশন অর কোশ্চেন। তাহলে যখন মনে করো চার্জ হারাচ্ছে এবং তার আস্তে আস্তে করে কাছে আসছে, সেই কাছে আসার কোনো একটা দূরত্ব এক্স ধরে নাও, সেটাই কোশ্চেনে বলেছে এক্স ডিস্টেন্স। ঠিক, এক্স এর সঙ্গে রিলেশন জানতে চেয়েছে। তাই তুমি ট্যান থিটার জায়গায় ট্যান থিটা লিখে কে কিউ স্কোয়ার কোনো একটা ডিস্টেন্স এক্স ধরে নাও, সেখানে এক্স এর স্কোয়ার বসাতে পারো, তাহলে এমজি বসাতে পারো। তাহলে যখন এই চার্জটা ধরো একটুখানি মুভ করে চলে এসছে, এই চার্জটা ধরো এখানে মুভ করে চলে এসছে, এবং এদের মধ্যবর্তী ডিস্টেন্স তখন এক্স, এদের মধ্যবর্তী ডিস্টেন্স তখন এক্স, সেই এক্স এ এই ভ্যালুটা হলো এক্স। ওকে, সেই এক্স এর ভ্যালুটা হলো এটা এক্স। নাও তোমরা কি করতে পারো, তোমরা এখান থেকে যেটা করতে পারো, দেখো তোমরা তাহলে সেই ছবিটাকে আরো ভালোভাবে ড্র করার চেষ্টা করো। এটা ছিল আমাদের সাম্যাবস্থানের রেসপেক্টে লাইনটা, এই ডিস্টেন্সটা এখন এক্স, তাহলে ডেফিনেটলি এটা x/2 হবে, এটাও x/2 হবে, বিকজ টোটাল ডিস্টেন্স ইজ এক্স। এটা থিটা, এটাও থিটা। তাহলে ক্যান ইউ সে দ্য ট্যান থিটা ফ্রম দিস ফিগার, এটা যেহেতু এল আছে, তাহলে ট্যান থিটা কত হবে, এটা হচ্ছে থিটা,
তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা নিশ্চয়ই অতিভুজ, তাই ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, দ্যাট ইজ অফ লম্ব বাই ভূমি x/2 বাই l। তাই তুমি লিখতে পারো x/2 বাই অফ l সমান সমান কে কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এন্ড mg। ঠিক, তাহলে তুমি পরের লাইনে কি করতে পারো, x/2l করে দিতে পারো এবং কে কিউ স্কোয়ার বাই অফ এক্স স্কোয়ার mg কে লিখে দিতে পারো। তারপরের লাইন এখান থেকে কি করতে পারো, দেখো তারপরের লাইনে কি করতে পারো, তোমাকে দরকার ফাংশন x এর সাথে ভেলোসিটির কি রিপ্রেজেন্টেশন বা কি রিলেশন। তাই তোমাকে এখানে কিউ কোনো হ্যাম্পার করবে না, বিকজ এটা হলো প্রাথমিক আধান। ঠিক আছে, 2l এটা কনস্ট্যান্ট, mg ও কনস্ট্যান্ট, k কনস্ট্যান্ট। তাহলে তুমি শুধু কিউ আর এক্স এর উপরে ফোকাস করো, শুধু কিউ আর এক্স এর উপরে। তাহলে তুমি যেটা পেলে কিউ স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু দেখো এক্স কিউ, বাকি সব কনস্ট্যান্ট টার্ম ওটাকে আমরা হটিয়ে দিয়েছি, আমাদের কোনো লাগবে না। ঠিক, তাহলে কিউ কত পেলে, ইজ প্রপোর্শনাল টু x টু দি পাওয়ার 3/2, ডেফিনেটলি x টু দি পাওয়ার 3/2। ভেরি গুড। তাহলে এবারে দেখো আমরা এটা কি করতে পারি, এবারে দেখো কিউ ইজ প্রপোর্শনাল যদি x টু দি পাওয়ার 3/2 হয়, x টু দি পাওয়ার 3/2 হয়, সো dq dt যদি করো তাহলে এটা কি পাবে, রেট অফ চার্জ অফ dk and which is a constant quantity k prime। এখানটা কত আসবে, 3/2 x to the power 3/2 minus 1, 3/2 minus 1 that is of half and dx dt। So this is your constant k prime। 3/2 এপারে আসলো, পুরো পার্টটাই কনস্ট্যান্ট হয়ে গেল এবং সেই কনস্ট্যান্ট তুমি নাম দাও p। তো এখানে প্রপোর্শনাল টু পেলে ধরো সাম x টু দি পাওয়ার হাফ এন্ড dx dt মানে হলো ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে ডিসপ্লেসমেন্ট কমছে x, তাই এটাকে তুমি ভেলোসিটি v লিখতে পারো। ঠিক, তাহলে ভেলোসিটি v is proportional to x to the power minus of half, that can be your answer। v is proportional to x to the power minus half। so I hope বোঝা গেছে কি। তো যদি বোঝা না যায় তাহলে ভিডিওটা একটু পজ করে আবার ব্যাক করে দেখে নিতে পারো। তাহলে আমরা যেটা করেছি, প্রথমে যখন ডি ডিস্টেন্সে অ্যাপার্ট ছিল তখন আমরা তাদের মধ্যে ফোর্সের ইকুয়েশন বার করেছিলাম, সাম ট্যান থিটা এসেছিল, কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার, এমজি ফেমজি কি সব ছিল একটা আমাদের রিলেশন। কিন্তু সেই ডি স্কোয়ারটাতে এখন ডি নেই, বিকজ তারা চার্জ লিক করছে এবং ডি ডিস্টেন্সটা থেকে আস্তে আস্তে করে কমছে। কমতে কমতে যখন তার ডিস্টেন্স এক্স হয়েছে, সেই পার্টিকুলার মোমেন্টে আমরা কোনো একটা ইকুয়েশন লিখতে পারি ডিটাকে রিপ্লেস করতে পারি এক্স দিয়ে। সেই ডিটাকে এক্স দ্বারা রিপ্লেস করে আমরা এরকম টাইপের রিলেশন পেয়েছি এবং x/2l, এই 2l কিউ স্কোয়ার mg k এইগুলো কনস্ট্যান্ট, কিন্তু আমার কিউটা চাই, কিউ স্কোয়ার তাহলে এক্স এর সঙ্গে সম্পর্ক আমরা এরকম ভাবে পেলাম এন্ড কিউ ইজ প্রপোর্শনাল টু x টু দি পাওয়ার 3/2। এবার তুই যদি dq dt করো তাহলে কি পাবে, রেট অফ চার্জ অফ dk, কার চার্জে। ঠিক, তো dq dt রেট অফ লস অফ চার্জ, সেইটা আবার কনস্ট্যান্ট কোয়ান্টিটি বলে দিয়েছে। দিস ইজ দ্য মজা, দিস ইজ দ্য ট্রিক। আর তারপর তুমি ডিফারেন্সিয়েট করো 3/2 x টু দি পাওয়ার dx dt, এন্ড dx dt টাকে তুমি কি বলতে পারো, চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে এটা ভেলোসিটি, তাহলে x টু দি পাওয়ার হাফ আছে, সো এপারে আসছে x টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু x টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে অপশন তোমাদের যেটা হবে সেটা হলো অপশন এ, দ্যাট ইজ অপশন এ। দিস ইজ দ্য মজার অঙ্ক এবং ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা দেখবে এটা কোন একটা সালের প্রশ্ন ছিল, ঠিক কোন একটা সালের প্রশ্ন ছিল JEE। ওকে, চলো মুভিং টু দ্য নেক্সট। আজকে আমরা 7 করেছি, আরো 3টে। চলো এবার একটা ছোট পুচু সোনা অঙ্ক করি। এক্ষুনি একটা কঠিন টাইপের অঙ্ক করলাম, লেন্দি ক্যালকুলেশন। এবার একটা ছোট্ট কুচু সোনার অঙ্ক করি, ঠিক আছে। নাম্বার 8 কি বলেছে দেখো, নাম্বার 8 এ প্রশ্ন বলেছে, দেখো কোশ্চেন, 4 charges are arranged in a corner of a square ABCD as shown in the figure, then the force on the positive charge kept at the center O। তাহলে Q minus 2Q বলে দিয়েছে। তাহলে চার্জ আছে, ধরে নাও এটা একটা স্কোয়ার, কি স্কোয়ার অ্যাকচুয়ালি, এই একটা স্কোয়ার। সো A B C D, আই থিঙ্ক আমরা ছবিটা ঠিক আছি, ABCD একদম। এখানে আছে দেখো প্লাস কিউ, এখানেও প্লাস 2Q, এখানে মাইনাস 2Q, এখানে প্লাস কিউ।
এবার এখানে সেন্টারে একটা পজিটিভ চার্জ রাখা হয়েছে, সেন্টারে একটা পজিটিভ চার্জ রাখা হয়েছে এবং সেন্টারে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, দ্য ফোর্স অন দ্য চার্জ জানতে চেয়েছে, কোন দিকে থাকবে। 0 হবে along the diagonal AC, along the diagonal BD and perpendicular to the side of AB. ভেরি ইজি প্রশ্ন। তাহলে এটা কি করবে দেখো, এখানে প্লাস কিউ, এখানে প্লাস কিউ, এইখানে যে চার্জটা থাকবে তার জন্য যে ডিরেক্ট ফোর্স দেবে, তার জন্য যে ফোর্স দেবে তার ডিরেকশন নিশ্চয়ই এদিকে থাকবে এবং এই প্লাস এ আধান এই প্লাস কিউর জন্য এখানে যে ফোর্স দেবে তার ডিরেকশনও এদিক থাকবে এবং সেই ফোর্সের দুটোর মান কিন্তু সেম হবে বিকজ দ্য চার্জ আর সেম। ঠিক, তাহলে কিন্তু ডিরেকশন অপোজিট এবং তাদের ভ্যালুও সমান। তাহলে এই এ আর এই সি বিন্দুতে থাকা আধানের কোনো ভ্যালিডিটি নেই, গেটস ক্যান্সেল। এই প্লাস 2q এখন দেখো এই চার্জের ওপরে, এই চার্জের উপর যে ডিরেকশনে ফোর্স দেবে সেটা নিশ্চয়ই এই ডিরেকশনে হবে, সেটা এই ডিরেকশনে হবে, এই দিকে থাকবে। আবার এই -2q এইটার উপরে যে ফোর্স দেবে সেটা হলো অ্যাট্রাকশন হবে বিকজ -2q এটার উপর পজিটিভ চার্জ, তাহলে অ্যাট্রাকশন করবে, অ্যাট্রাকশন করা মানে যা ফোর্সের ডিরেকশন এদিকে থাকবে। তাহলে বি বিন্দুর জন্য ফোর্সের ডিরেকশন এদিকে এবং ডি বিন্দুর আধানের জন্য কিন্তু ফোর্সের ডিরেকশনও এদিকে। তাহলে নেট ফোর্স কোন দিকে থাকবে, অ্যালং বিডি ডিরেকশনেই থাকবে। এগুলো খুব সিম্পল প্রশ্ন, তোমরা ক্লাস 12 এ প্র্যাকটিস করেছো। The simple along the diagonal BD, that is option C will be your answer. I think no need to explain furthermore. আমাকে আর বোঝানোর কোনো দরকার নেই বিকজ সবসময় এরকম প্রশ্ন থাকলে অপোজিট 180 ডিগ্রি অ্যাপার্টে সার্কেল হোক, স্পেয়ার হোক, তোমার হচ্ছে কে স্কোয়ার হোক, রেক্ট্যাঙ্গেল হোক, তারপরে তোমার হচ্ছে কে কোনো ঘনক হোক, যেখানে এরকম থাকবে কোনো প্রশ্ন, তাহলে তোমরা অপোজিট চার্জের কথা কিন্তু আগে ভাববে। অপোজিট চার্জে, তাহলে অপোজিট চার্জ সেম প্রকৃতির হলে সেই দুটো আধানের কোনো ভ্যালিডিটি নেই, তাহলে রেস্টের দুটো ভ্যালিডিটি থাকবে। তাহলে +2q এটা -2q, তার মানে ফোর্সের ডিরেকশন -2q দিকে থাকবে, অ্যাজ সিম্পল। তাহলে হ্যালো দ্য বিডি, যদি এটা +2q হয়ে যেত তাহলে এখানে কিন্তু 0 আসতো ফোর্স। ঠিক, তাহলে অপশন 8 মানে প্রশ্ন নাম্বার 8 আমাদের কমপ্লিট, প্রশ্ন নাম্বার 8 আমাদের কমপ্লিট। চলো এবার আমরা পরের দিকে যাই। পরের দিকে যে প্রশ্নটা আমরা করব সেটাও কিন্তু সেম টাইপের একটা প্রশ্ন প্র্যাকটিস করব। কোশ্চেন নাম্বার দেখো, ইন দ্য বেসিস অফ CaCl crystal structure, cesium plus ion and chlorine minus ion ions are arranged in a BCC configuration, that is base centered cubic, তাই তো, body centered cubic actually. The net electrostatic force exerted by the 8 cesium ions and the chlorine ions is, ঠিক, chlorine ions। তাহলে তোমার দেখো যে স্ট্রাকচার বলে দিচ্ছে সেই স্ট্রাকচারটা একটা বডি সেন্টার বিসিসি স্ট্রাকচার এবং এই ঘনকের প্রত্যেকটা শীর্ষবিন্দুতে সিজিএম প্লাস আয়ন বসানো আছে, সিজিএম প্লাস, এখানেও সিএস প্লাস, এখানেও সিএস প্লাস, এখানেও সিএস প্লাস, এখানেও সিএস প্লাস, সিএস প্লাস, সিএস প্লাস। ঠিক, তাহলে সব জায়গায় এই 8খানা নিশ্চয়ই আমাদের চার্জ বসানো আছে। আর মাঝখানে বডি সেন্টার নিশ্চয়ই মানে জানো ঝাড়বাতি, ঘরের মধ্যে ঝাড়বাতি চলছে, তাহলে সেটাই হলো স্ট্রাকচার অফ বডি সেন্টার। তাহলে এটা হলো আমাদের ক্লোরিন আয়ন। তাহলে এই ক্লোরিন আয়নটার উপরে নেট ফোর্স কত হবে? অবভিয়াসলি 0 হবে, তাই তো, অবভিয়াসলি 0 হবে। ঠিক, অবভিয়াসলি 0 হবে, 0 হবে অবভিয়াসলি। ঠিক, সো কেন 0 হবে দেখো, বিকজ এখানকার ক্লোরিন, এখানকার সিজিএম অ্যাটম এই ক্লোরিনটার উপরে যে ডিরেকশনে ফোর্স দেবে, লেটস সে এই ডিরেকশনে ফোর্স দিল, আর এটারও কিন্তু এই ডিরেকশনে ফোর্স আসবে, তাহলে ফোর্স কিন্তু সমান এবং তাদের ডিস্টেন্সটাও সমান এবং ফোর্সের ডিরেকশনটা কিন্তু অপোজিট। ঠিক, ফোর্সের ডিরেকশনটা কিন্তু অপোজিট বিকজ এটা হচ্ছে তোমাদের অ্যাট্রাকশন ফোর্স হয়, তাহলে অ্যাট্রাকশন ফোর্স সেন্টারের দিকে হবে, ক্লোরিনের আয়নের দিকে, তাহলে এটাও এই দিকে থাকবে। তাহলে অপোজিট প্রান্তে, দ্যাট ইজ অফ ডায়াগোনাল অপোজিটে, তারা ক্যান্সেল করে দিচ্ছে ফোর্স গুলো। তাহলে সেইভাবে এইটারও এখানে যা ফোর্স থাকবে,
এটার ডায়াগোনাল হচ্ছে তোমার এইখানে থাকবে, সেটাও এরকম ভাবে ফোর্স দেবে, এটার জন্য ফোর্স আর এটার জন্য ফোর্স, সমস্ত ফোর্স ক্যান্সেল হয়ে যাবে, সমস্ত ফোর্স ক্যান্সেল হওয়ার পরে নেট ফোর্স ওই বিন্দুতে তাহলে আমরা 0 পাবো। ওকে, তাহলে অপশন ডি উইল বি ইয়োর কারেক্ট আনসার, দ্যাট ইজ অপশন ডি। ঠিক, অপশন ডি। চলো মুভিং টু দ্য 9, কোশ্চেন নাম্বার 9। আই হোপ এটা ক্লিয়ার। 9এও দেখো আমরা সিমিলার টাইপের একটা প্রশ্ন প্র্যাকটিস করব। তাহলে 9 এর প্রশ্ন দেখো, 4 charges are arranged in a corners of a ABCD as shown in the figure, as shown in the figure ABCD। তাহলে 4 চার্জেস আছে ABCD তে, ABCD, এখানে প্লাস কিউ, এখানেও আমাদের প্লাস কিউ, and rest are 2 minus q, rest are 2 minus q। ওকে, তাহলে এবার আমাদের বলে দিয়েছে দেখো, the net force on the charge kept at the center O is, তাহলে একটা নেট ফোর্স যে সেন্টারে একটা চার্জ বসে আছে তার উপরে নেট ফোর্স কোন দিকে থাকবে। 4 অপশনস আছে দেখো, that is along the diagonal BD, along the diagonal AC, 0 and perpendicular to the side AB। ফার্স্ট অফ অল 0 অপশনকে এলিমিনেট করে দাও। কেন? বিকজ ডায়াগোনালে কিন্তু অপোজিট আধান বসানো নেই, ডায়াগোনালে কিন্তু অপোজিট প্রকৃতির আধান বসানো নেই, সরি ডায়াগোনালে কিন্তু সেম প্রকৃতির আধান বসানো নেই। ডায়াগোনালে সেম প্রকৃতির আধান থাকলে ফোর্স মিড পয়েন্টে 0 হবে যদি চার্জের মান সেম থাকে। ঠিক, কিন্তু ডায়াগোনালে এখন অপোজিট আধান, অপোজিট আধান। তাহলে দেখো এই প্লাস কিউ, এই মাইনাস, এখানে যে চার্জটা থাকবে তার জন্য যে ফোর্স দেবে সেটা এই ডিরেকশনে থাকবে, আর এই মাইনাস কিউ এইটার উপরে যে ফোর্স দেবে তারও ডিরেকশন কিন্তু এই দিকে থাকবে। ভেরি ট্রু কথা। তাহলে অ্যালং দা বিডি ডিরেকশনে একটা ফোর্স কাজ করছে এবং সেই ফোর্সের নাম দিলাম F1, বিকজ টোটাল ফোর্স তো সাম হবে। আবার এই প্লাস কিউ এইটার উপর যে ফোর্স দেবে সেটা আবার এই ডিরেকশনে থাকবে, আর মাইনাস কিউ এই আধানটার উপর যে ফোর্স দেবে তারও ডিরেকশন কিন্তু এইদিকে থাকবে, তাই নেট ফোর্স F2। এবার ক্যান ইউ সে দুটো ফোর্সের মান কিন্তু ইকুয়াল, F1 আর F2 ইকুয়াল, বিকজ বোথ চার্জেস আর ইকুয়াল and the distance from the respective corners are equal। ঠিক, তাহলে এই কর্নার থেকে এই ডিসটেন্সটা যা, এই কর্নার থেকে এই ডিসটেন্স, এই কর্নার থেকে এই ডিসটেন্স, এই কর্নার থেকে এই ডিসটেন্স সবার সমান, তাহলে ফোর্সের মান ইকুয়াল হবে। ফোর্সের মান যদি ইকুয়াল হয়, তোমরা জানো এটা যদি এই ডায়াগোনালে থাকে, এটা যদি এই ডায়াগোনালে থাকে, তাহলে ডায়াগোনালের মধ্যবর্তী কোণ কত হয়? 90 ডিগ্রি। ডায়াগোনালের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। ডায়াগোনালের মধ্যবর্তী কোণ যদি 90 হয়, F1 F2 যদি আমাদের দুটো ভেক্টর কোয়ান্টিটি হয় এবং তারা যদি মিউচুয়ালি সমান হয়, তাহলে ডেফিনেটলি তাদের মধ্যবর্তী যে ফোর্সটা থাকবে, লব্ধি ফোর্স, সেটা কিন্তু এই দিকে থাকবে এবং সেটা কিন্তু আমাদের 45 ডিগ্রি কোণে থাকবে এবং সেটা AB এর পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকবে, সেটা AB এর পারপেন্ডিকুলার ডিরেকশন, বিকজ এই দা ডিরেকশন সেটা হলো AB এর পারপেন্ডিকুলার। তাহলে ফোর্সের ডিরেকশন কোন দিকে আসবে না, ফোর্সের ডিরেকশন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, বিকজ অফ F1 F2 সমান এবং তাদের তাহলে লব্ধি যেটা হবে এক্স্যাক্টলি মিড পয়েন্ট দিয়ে আসবে, তাহলে 45 অ্যাঙ্গেল করে থাকবে। তার মানে তুমি যদি এটাকে এক্সটেন্ড করো, তাহলে সে AB লাইনকে এখানে ছেদ করছে এইভাবে, তাহলে পারপেন্ডিকুলার টু দ্য লাইন অফ AB। দিস উইল বি ইয়োর কারেক্ট আনসার। আই হোপ রাইট এটা ঠিক। ওকে, চলো মুভিং টু দ্য নেক্সট এন্ড দ্য লাস্ট ওয়ান। ওকে, চলো মুছে দিলাম, চলো নেক্সট একটা খুব ভালো টাইপের একটা অঙ্ক প্র্যাকটিস করা যাক। ঠিক, দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, এন্ড দ্য যার শেষ ভালো তার সব ভালো। ঠিক, চলো দেখো, ইফ Q1 and Q2 equals to Q, প্রশ্ন দেখো কি বলেছে, Q1 plus Q2 equals to Q বলে দিয়েছে। ঠিক, and the value of the ratio Q1 by Q, তোমাকে Q1 by Q এই রেশিওটা জানতে চেয়েছে, Q1 by Q রেশিও জানতে চেয়েছে, for which Q and Q2 the force is maximum। তাহলে কন্ডিশন কি বলে দিয়েছে, Q আধানটাকে এমন দুটো আধানে ভাঙা হলো তাদের মধ্যে ফোর্স ম্যাক্সিমাম হবে এবং সেই ম্যাক্সিমাম ফোর্সের জন্য Q1 আর Q রেশিও জানতে চেয়েছে। এটা হচ্ছে কোয়াইট ফেমাস কোশ্চেন। ঠিক,
এবং কোশ্চেনে তোমাদের একটু হলেও ঘুরিয়ে দিয়েছে, তোমাকে বার করতে দেয় Q1 আর Q2 ভ্যালু কত, ঠিক, কিন্তু এখানে Q1 আর Q রেশিও জানতে চেয়েছে। তোমরা জানো এইভাবে করতে হয়। তাহলে Q1 একটাকে চার্জ ধরলে আর অন্য চার্জ যেটা Q2 সেটা তুমি ধরলে, তাহলে Q মাইনাস অফ Q1 এটা আসবে, Q মাইনাস অফ Q1। তাহলে ফোর্স কত আসবে, সাম কনস্ট্যান্ট K Q1 and Q minus of Q1 by of R square। যদি ধরে নাও Q1 আর Q2 এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি R, তাহলে according to Coulomb force this will be the relation. Now according to the maximum force, তাহলে dF dr equals 0 করে দিতে হয়। After calculating this, sorry dF dr হবে না, because R is fixed, এখানে ভ্যারিয়েবল হলো dq1, dq1 হলো ভ্যারিয়েবল। এটা 0 করার পর তোমরা যেটা পাবে Q1 পাবে, দেখবে Q/2 পাবে, Q1 সমান Q/2 পাবে। এবং তোমরা এটা জানো যে যদি চার্জ দুটোকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা যায় তাহলে ফোর্সের মান দুটো ম্যাক্সিমাম আসে, তাহলে ফোর্সের মান ম্যাক্সিমাম হবে, আইদার ম্যাক্সিমাম হবে না। ওকে, তার একটা ছোট্ট এক্সাম্পল দিতে হবে। দেখো এই কিউটাকে তুমি যদি ভাঙো Q/2 and Q/2, তাহলে ফোর্স এর মধ্যে কত হবে, Q²/4, ঠিক, রাফলি Q²/4, সামনে কনস্ট্যান্ট বাদ দাও, Q²/4। এটা একটা নাম্বার 1 এ হলো। নাম্বার 2 তে ভাবো কিউটাকে ভাঙলে তুমি Q/4 আর এই কিউটাকে ভাঙলে তাহলে 3Q/4, বিকজ টোটাল অ্যাড করলে কিউ আসবে। তাহলে এদের মধ্যে এখন ফোর্স কত দেখো, 3Q²/16, 3Q²/16, আর ওখানে ছিল Q²/4। Q²/4টাকে তুমি যদি 3 দ্বারা মাল্টিপ্লাই করো, 4 এ থাকলে ওখানে নিচে 12 আসছে, এখানে দেখো Q²/4 আসছে। আর এটাকে যদি 3Q² দিয়ে করে দাও তাহলে নিচে আসছে 12, আর এটাতে আসছে দেখো 3Q²/16। তাহলে কোনটা বড়, এটা ডেফিনেটলি বড়, বিকজ এর ডিনোমিনেটর ছোট, এর ডিনোমিনেটর বড়, তাহলে এটা নিশ্চয়ই বড়, ঠিক। আরো একটা অপশন দেখে নাও, তুমি যদি এটাকে ভাঙো ধরো Q/3 দিয়ে ভাঙলে, Q/3 দিয়ে ভাঙলে, আর এটা তাহলে কত হবে, 2Q/3 হবে নিশ্চয়ই, Q2 এটা হবে আর Q1 এটা হবে, তাহলে এটার মধ্যে রিলেশন কত হবে, 2Q²/9, 2Q²/9। তো এটাকে যদি তুমি প্রথমে Q²/4 ছিল, Q/2 করে ভাঙলে, তাহলে তুমি যদি এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করো তাহলে এটা 8 হয়ে যাবে। তো এটা এখন ফোর্সের ভ্যালু দাঁড়িয়েছে দেখো 2Q²/8, এটা হলো 2Q²/9, তাহলে ডেফিনেটলি এটাও বড়। তাহলে এটা বাই অবজারভেশন কিন্তু তোমরা করে দিতে পারবে যে Q/2 করে যদি ডিস্ট্রিবিউট করা যায় তাহলে ফোর্সের মান কিন্তু ম্যাক্সিমাম হয়, ঠিক। তাহলে ফোর্সের মান ম্যাক্সিমাম। তাহলে আমরা কত জানলাম, এটা তোমাদের রিমেম্বার করেও রাখতে পারো, যখনই কোনো দুটো চার্জ বা একটা চার্জকে দুটো ভাগে ভাঙা হবে তাদের মধ্যে ফোর্সের ভ্যালু ম্যাক্সিমাম হবে, তাহলে হবে সেটা টোটাল আধানটার অর্থাৎ মূল আধানটার অর্ধেক করে ভ্যালু প্রত্যেকটার। তাহলে এখানে Q1 এর ভ্যালু কত না, Q1 এর ভ্যালু হলো Q/2, তাহলে Q1/Q কত আসলো, হাফ, সেটাই তো রেশিও জানতে চেয়েছে Q1/Q। তাহলে অপশন ভ্যালু হলো 0.5, এন্ড অপশন তোমরা নিজেরা দেখে নাও, অপশনটা হচ্ছে তোমাদের অপশন ডি, অপশন ডি, ঠিক, অপশন ডি। সো আজকের 10টা অঙ্ক করেছি, আই হোপ তোমরা বুঝতে পেরেছো সবকটা অঙ্ক। এবার তোমরা জাস্টিফাই করো এটা নিট লেভেল কি ছিল, কি জেই লেভেল ছিল, বা মিক্সিং লেভেল ছিল কিনা, তোমরা কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করো, আর ভালো লাগলে অবশ্যই, যাকে ভালো লাগে তাকে তো গলা জড়িয়ে নিতে হয় তাই না, দিল সে। সো সাবস্ক্রাইবটাকেও দিল সে গলা লাগালো। সো আজকের সেশন এই পর্যন্ত শেষ হবে, দেখা হচ্ছে নতুন সেশনে, নতুন ভিডিও নিয়ে, নতুন এনার্জি নিয়ে, নতুন কোশ্চেন নিয়ে, ইলেকট্রোস্ট্যাটিকের উপরে পার্ট নাম্বার 2, এবং দিস ইজ দ্য পার্ট নাম্বার 1। সো টাটা, বাই বাই, এবং খুব ভালোভাবে পড়াশোনা করতে থাকো। অল দ্য বেস্ট।